আজকে রান্নাঘর থেকেই ব্লগ শুরু করতে হবে। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আজকে বৃহস্পতিবার, রান্না করতে করতেই কাজ করব, দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। আর দ্বিতীয়ত ওই ঘরে সব মাইকের আওয়াজ হচ্ছে, কথা বলা যাবে না, প্রচণ্ড জোরে মাইকের আওয়াজ। তো পূর্বাস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঈদ, প্রথমেই আমার মুসলিম ভাই বোনদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। ঈদের এই আনন্দ আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন, খুব আনন্দ করুন। তো ওই যে বৃহস্পতিবার না, বলেছে না বৃহস্পতিবার মানে হুটোপুটি। এখনও এইভাবে রান্না শুরু করলাম, ভাত আর ডালটা কোনো রকমে করতে পেরেছি জানেন তো। দিয়ে এই মানে এখনও রান্না তো অনেক বাকি, কাটা বাটা তো সব রেডি করতে হবে, তবে তো রান্না হবে বলুন। সেসব একা হাতে করতে হয় তো দেরি হয়ে যায়। যাই হোক, করে ফেলবো ঝপঝপ করে। আর যিশু এসেছিল, বলে কি আমি আজকে ডিমের ঝোল বানাবো, একদম তাড়িয়েছে এখান থেকে জানেন তো। আমি বলি ওসব রাত্রেবেলায় হবে, এখন এখানে আজকে নিরামিষ খেতে হবে। আর এর মধ্যে আবার ডিমের ঝোল করা মানে এ করা মানে সে বিরাট হ্যাপা বলুন। অত আমি ভাল লাগে না প্রতিবার। আমি ওই জন্য বলছি না, এবেলায় নিরামিষ খাও। সে ওকে নাই তো একটা ডিম ভাজা লাস্টে করে দেবো, দিয়ে গ্যাস ট্যাস মুছে দেবো। আমি বলি ডিমের ঝোলটা রাত্রেবেলায় করবি বাবা, এখন আর ভাল লাগে না। কোনো রকমের রান্নাটা শেষ করি, তোর বাপি এসে যাবে, তারপরে দেরিও তো হয়ে যাচ্ছে না, কতক্ষণ ধরে রান্না করব বলুন। তো সেই সব নিয়ে তাকে ভাগিয়েছি। আমি বলি আচ্ছা সে দেখা যাবে, আগে আমি রান্না শেষ করি তারপর দেখবো বলে ভাগিয়ে দিয়েছি। তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন। কাজ করতে করতেই যতটা পারি, যেমন প্রতিদিন গল্প করি আপনাদের সাথে, সেরকমই করব। আমার এক বান্ধবী ছিল জানেন, তার নামটা আজকে আর বলছি না। তো ছিল কেন বলছি কথাটা, সেটা বলছি আপনাদেরকে। মুসলিম বান্ধবী, বুঝলেন তো। আমার তো অনেকই বান্ধবী রয়েছে মুসলিম তারা, কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম ছিল। আমরা দুজনে খুব বন্ধু ছিলাম, বুঝলেন তো। এই আমার পাশের পাড়াতেই বাড়ি তার। তো দুজনে আমরা খুব ঘুরে বেড়াতাম, হাসি মজা, ফুচকা খাওয়া, হ্যাঁ, দোকান বাজার যাওয়া, এখানে ঘোরা ওখানে ঘোরা সেখানে ঘোরা। আমার বাড়িতে আসতো, ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, আমিও তার বাড়িতে যেতাম। হ্যাঁ, দারুণ সম্পর্ক একটা ছিল আমাদের। তো তারপরে এই ঈদের দিনে না বেশি করে তার কথাটা মনে পড়ে জানেন তো, খুব মনে পড়ে তার কথাটা। এই ঈদের দিনে আজকে তো ওদের ঈদ, আজকে ওরা ব্যস্ত থাকতো, নামাজ পড়া আরও কি কি সব রয়েছে না ওদের অনুষ্ঠান সমস্ত। আমাকে বলেছিল আমাদের এই মসজিদে তোমাকে একদিন নিয়ে যাব, দেখাবো। ওদের পাড়ায় একটা খুব সুন্দর মসজিদ আছে জানেন তো। তার পাশ দিয়ে বাড়ি ফিরতাম, ও সঙ্গে সঙ্গে আসতো আমার, বলতো তোমাকে একদিন আমাদের এই মসজিদে নিয়ে যাব, যাবে? আমি বলি হ্যাঁ যাবো। তা খুব বন্ধু ছিলাম আমরা, সবাই লোকে দেখতো জানেন তো। হ্যাঁ, এই দুপুরবেলা, এই দুর্গাপূজার সময় দুপুরবেলা ভাত ঠাত খেয়ে আমরা বেরিয়ে যেতাম, দিয়ে এ দোকান ও দোকান সে দোকান দুজনে ঘুরতাম জানেন কি। ঘুরে 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 কত শপিং করতাম। ও আমাকে হেল্প করতো, ওই দোকানে চলো, ওখানে ভালো ব্লাউজ আছে, ভালো কালেকশান এসছে, দেখে এসছি, সেই দোকানে চলো, ওখানে চুড়িদার পিস এসছে সেইখানে চলো, ভালো ইয়ে আছে কি বলে কুর্তি আছে। এরকম ঘুরে 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 আমরা সেই 6:30 পর্যন্ত শপিং করতাম, করে বাড়ি ফিরতাম এরকম জানেন তো। একবার তো ওরকম শপিং করতে গেছি, গিয়ে ওরকম সেই নতুন একটা দোকান খুলেছে, সেখানে গিয়ে আমরা আটকে গেছি জানেন। দিয়ে এবার দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির মধ্যে, মানে এত বৃষ্টি হচ্ছে যে তখন 7:30 বেজে গেছে, আমরা আসতে পারছি না বাড়ি থেকে, ওইখানে দাঁড়িয়ে আছি। এবার আমার বাড়ি থেকে, সেদিন আমার হাজব্যান্ড কলকাতা গেছে, আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ফোন করেছে যে কোথায়, এতক্ষণ ধরে কি শপিং হচ্ছে। ওর বাড়ি থেকে ওর হাজব্যান্ড ফোন করেছে, দিয়ে তারপরে একটা টোটো ভাড়া করে দুজনে দৌড়তে দৌড়তে ফিরেছিলাম। তারপরে আবার ঈদের সময়ও এরকম ও আমাকে খবর দিত, দেখো এই দোকানে এরকম এসছে, তুমি নেবে কি? তাহলে চলো যাচ্ছি সঙ্গে, অমুক জায়গায় গাউন এসছে। ওকে বলেছিলাম আমাকে ভালো একটা গাউন কিনবো, বলবে তো। তা আমাকে খবর দিত। তারপরে আমাদের এখানে যখন রিলায়েন্স প্রথম খুললো, সেই কী বলে ওটা, উদ্বোধনের দিন আমরা দুজন একসাথে গেছিলাম জানেন তো। গিয়ে তারপরে সে কত জিনিস কিনেছিলাম, ঘুরে 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 ঘুরে। ওর ছেলেও সঙ্গে গেছিল, খুব মজা হয়েছিল সেদিনকে। আমরা দুজনে না সত্যি কথা বলতে খুব আনন্দে থাকতাম, কাজের মাঝে ফোন করে বকর 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 ঘন্টার পর ঘন্টা। এই আমার পাশের পাড়াতেই বাড়ি। ওই আমার ছেলে যখন তাম্রলিপ্ততে পড়তো, ওর মেয়েও সেখানে পড়তো, সেই থেকে আমাদের আলাপ, বুঝলেন তো। তো সেই নার্সারি থেকে ধরুন, সেই থেকে ওর সঙ্গে আমার আলাপ।
তারপরে এরকম তোমাকে এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব, হ্যাঁ, তারপরে আমরা দুজনে ঘুরে বেড়াতাম, এ করতাম, ও করতাম, সব বহু গল্প। কিন্তু কি হলো বলুন তো, হ্যাঁ, তারপরে শুনুন, এই যে ঈদের দিন তো আসতে পারতো না, তো ঈদের পরের দিন আর কি, হ্যাঁ, ও না সে ব্যাগ ভর্তি করে একদম সেই ওদের যত খাবার দাবার, লাচ্ছা, সিমাই, তারপরে সেই চালের রুটি, সে বোধহয় মানে বোঝা ধরে নিয়ে আসতো। আমি বলি এত রুটি কে খাবে, না তুমি খাও, তুমি খাও। তারপরে আরও কত রকমের মিষ্টি, সে ছোলার ডালের বরফি, আরও কত রকমের খাবার জানেন তো, ব্যাগ ভর্তি করে টানতে টানতে নিয়ে আসতো। আবার এসে বলতো বাবুর জন্য, এটা আবার কত খাবার কিনে নিয়ে আসতো, বাবুর জন্য এগুলো এনেছি, এগুলো ওকে দেবে, অমুক তমুক, আমাকে সামনে বসিয়ে খাইয়ে ভালো হয়েছে কিনা জিজ্ঞেস করে তারপর যেত। বলতো তুমি তো মাংস খাও না, ওই জন্য মাংস আনতে পারিনি, এইগুলো যতটা পেরেছি করে এনেছি। আর আমরা সবাই খেতাম, খুব আনন্দ করে খেতাম, খুব ভালো লাগতো, অপেক্ষা করে থাকতাম কখন আনবে খাবারগুলো, ভীষণ ভালো লাগতো ওদের, ওর হাতের খাবারগুলো খেতে। কিন্তু কি হলো জানেন, এক সময় সম্পর্কটা আমাদের ভেঙেই গেল, ভেঙেই গেল। আসলে ব্যাপারটা কি বলুন তো, মানে সব কথা তো বলতে পারবো না, মানে ওর হাজবেন্ড ঠিক পছন্দ করলো না আর কি আমাদের মেলামেশাটা, যে কারণে মানে ও চেপে চেপে রাখতো, বুঝতে পারতাম, একদিন প্রকাশ হয়েই গেল। তারপরে তো যখন শুনলাম, সব কিছু দেখলাম, দেখে ঠেকে তখন আমিও সরে এলাম, আমার হাজব্যান্ডও বারণ করলো, যে না, সেই থেকে না আমাদের সম্পর্কটা ভেঙেই গেল। এখন রাস্তায় মানে আমি তো সে বেরোই না, আর ওই দিকের পাড়াতে যাইও না, যদি বা কখনো দেখা হয় মাথাটা নিচু করে নিয়ে চলে যায়, জানেন তো, খুব কষ্ট লাগে। সেদিনকে ছন্দাদি এসে বলছে, বলে এরকম জিজ্ঞেস করছে ভাবি কেমন আছে, ভাবি আমার কথা বলে, ভাবি কি আমার কথা মনে রেখেছে। আমি আর কিছু উত্তর করিনি। এই এই ঈদের দিনটা না খুব মনে পড়ে তার কথাটা, জানেন তো, খুব মন খারাপ হয়ে যায়। ওর হাজব্যান্ড অনেক কথা বলেছিল যেগুলো আমাদের ভালো লাগেনি, ওর হাজব্যান্ড চায়নি আমরা মেলামেশা করি, আমাদের মধ্যে যে সুন্দর সম্পর্ক সেটা থাক। তখন সেসব শুনে আমার হাজব্যান্ডও বারণ করে দিল, বললো না তাহলে দরকার নেই, ছেড়ে দাও। আর ও আসতে সংকোচ বোধ করলো, করে ভেঙেই গেল সম্পর্কটা। এই সময়টা না খুব মনে পড়ে ওর কথাটা, জানেন তো, খুব। লাউ দিয়ে মুগের ডাল, আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এখানে হচ্ছে আলু পোস্ত, আর এই যে লাল শাক ভাজা, ব্যাস এই রান্না আজকে করেছি। বাড়িতে কিন্তু মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, এখানে কিন্তু বৃহস্পতিবার বলে মানে নিরামিষ খাওয়া হয় না, জানেন তো। মানে আজকে যে নিরামিষ রান্না করেছি সেটা কালকে নীলের বার, জল ঢালবো, সেই জন্যেই নিরামিষ খেলাম আর কি। নইলে আমার শ্বশুর বাড়িতে কিন্তু ওই বৃহস্পতিবার যেমন সবাই মানে না, বৃহস্পতিবার দিনটা নিরামিষ খায়, আমার শ্বশুর বাড়িতে ওই নিয়মটা নেই। আমার শাশুড়ি প্রথম থেকেই বলে দিয়েছিলেন যে দেখো, আমাদের বৃহস্পতিবারে কিন্তু কোনো এরকম নিয়ম নেই যে নিরামিষ খেতে হবে, আমাদের বৃহস্পতিবারে কিন্তু মানে আঁশ জলটুকু হলেও ছুঁতে হবে, বুঝতে পারছেন। ওদের বংশের নিয়ম আছে, কেন কি ব্যাপার আমি সেসব কোনোদিন জিজ্ঞেস করিনি। মা বলেছে আমি শুনে নিয়েছি, ব্যাস সেটাই মানি। আর কেন জিজ্ঞেস করিনি সে আরও একটা অর্থ আছে, সেটা আপনাদের বলছি, কেন আমি উৎসাহ দেখাইনি। আমার বাপের বাড়িতে না লক্ষ্মী মূর্তি প্রতিষ্ঠিত আছে, তো আমাদের ঠাকুর ঘরে প্রত্যেক 3 বছর অন্তর অন্তর লক্ষ্মীর মূর্তি বদল হয়, মানে বাবা বেঁচে থাকাকালীন হতো, এখন কি হয় আমি বলতে পারবো না, হয় নিশ্চয়ই। তো প্রত্যেক 3 বছর অন্তর অন্তর লক্ষ্মীর মূর্তি বদল হয়। মৃন্ময়ী মূর্তি আছে, তো বিরাট একদম সে কাঠের সিংহাসন করে তার মধ্যে লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠিত, তো সেই পুজো হতো। এবারে তখন বাবা মা দুজনেই নিয়ম করেছিলেন যে বৃহস্পতিবারে নিরামিষ খাবে। তো তখন আমি ছোট, এই ধরুন না কেন 7-এ পড়ি কি 8-এ পড়ি, কি আরেকটু বড় হয়তো 9-এ পড়ি, না একটা অত সময় ঠিক আমার মনে নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি মাছ খেতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, মানে কি বলুন তো, মাছ না হয়ে যদি কেউ আমাকে মাছের ঝোল আর আলু দেয় আমি তাই দিয়েও খেয়ে নেব, মানে মাছের গন্ধটুকু থাকা চাই, আমি এতটাই মাছ ভালোবাসি। তো ছোটোর থেকেই আমি ওই রকম। তো বিয়ে হয়ে পরেও যখন বাচ্চা হয়ে গেছে, যিশুকে নিয়ে যেতাম, তখনও মা জানেন তো রান্না করতে করতে আমাকে ডাকতো, হ্যাঁ, যে এদিকে আয়, রান্নাঘরে যেতে। মা সে মাছ ভাজছে হয়তো, তো একটা প্লেটে মাছ তুলে আমাকে একটা মাছ ভাজা দিত, খেতাম, এতটাই মাছ ভালোবাসতাম।
তারপরে বাড়িতে গেলে তো মানে হরেক রকমের মাছ, এখানে এরা তো সব মাছ খায় না, আর এখানে সব মাছ না পাওয়াও যায় না। মেদিনীপুরে অনেক রকমের মাছ, অনেক রকমের মাছ। তা সে বাবা মানে সে চুনা মাছ খেতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি চুনা মাছ খেতে। এই সেদিনই ডাক্তার সাহেবকে বলছিলাম, তুমি বাজার যাও মাছ আনতে, যদি একটু চুনা মাছ পাও এনো না। তারে মানে চুনা মাছ খুব ভালোবাসতাম বলে বাবা আমি গেলে পরেই চুনা মাছ নিয়ে আসবে। তারপরে কি বলে অনেক রকমের মাছ আসতো, যেগুলো এখানে ওরা খায়। ওটাকে কী মাছ বলে? চিনি চম্পা, চিনি চম্পা বলে। মানে ওই যে উপরের শক্ত খোলটা ছাড়িয়ে দিতে হয়, দিয়ে মাছ খায়, ওটা বলতো চিনি চম্পা। তারপরে তেলাপিয়া, এখানে বলে নাইলন টিকা। তো যাই হোক, এরকম বিভিন্ন রকমের মাছ এনে বাবা একদম ভর্তি করে দিতেন জানেন তো। আর মাও রান্না করতো, দুবেলা করে একদম সে হরেক রকমের মাছ মেয়েকে খাওয়ানো হতো। তো ওই রকম যেহেতু মাছ ভালোবাসি বলে তারপরে ওরকম নিয়ম করলো বাবা আর মা দুজনে মিলে যে বৃহস্পতিবারে নিরামিষ খাবো। এইবার কি হলো বলুন তো, তখন তো আমি ছোট। এবার বৃহস্পতিবার দিন খেতে বসে আমার আর ভাত উঠতো না থালা থেকে। যতটা ভাত মা দিল ওই এক গাল দুগাল খেয়ে নিয়ে উঠে পড়তাম। যে হরেক রকমের তরকারি করতো। আমার বাপের বাড়িতে না মানে এরকম এক দুপদে রান্না হয় না, হরেক রকমের আইটেম হয়। তো সে মা ওরকম লক্ষ্য করতো, কিরে ভাত খেলি না, ভাল লাগছে না? আমি না, ভাল লাগছে না বলে উঠে চলে যেতাম। এরকম 2-3 বার দেখার পরে তখন বাবা একদিন বলে যে দূর ছাড়ো, ওসব নিয়মকানুন করতে হবে না, বাদ দাও তো। বৃহস্পতিবারেও তুমি মাছ রান্না করো, মেয়েটা খেতে পারে না, প্রত্যেক বৃহস্পতিবারে এরকম ভাত ফেলে ফেলে উঠে যায়, আর ভালো লাগে না দেখতে। আর ওসব নিয়মকানুন করতে হবে না, বাদ দাও, মাছ খাও। তো সেই থেকে বাড়িতে লক্ষ্মী মূর্তি থাকলেও মা মাছ রান্না করতো, শুধু আমারই কারণে, বুঝলেন তো। আর মাছ রান্না করতো যেদিন সেদিন সুন্দর ভাত খেতাম। তো মা হাসতো, বলে আমার মা আমাকে ঠাট্টা করতে জানেন, বলে তোকে দাঁড়া জেলে বাড়িতে বিয়ে দেবো, জেলের সাথে বিয়ে দেবো, তাহলে তোর মাছ খাওয়ার অভাব হবে না, মাছ খাবি। তো আমার শ্বশুরবাড়িও জানে আমি মাছ খেতে খুব ভালোবাসি। তো বলেনি, মা কোনো দিন বলেনি, ওরা আমার খাওয়া দেখেই বুঝতে পারে আর কি। তো যাই হোক, সেই থেকে মানে আমাদের বৃহস্পতিবারে আমার বাপের বাড়িতেও মাছ খাওয়া হয়। এখন ওরা কী করে আমি জানি না, আমার বিয়ের পরে কি নিয়ম হচ্ছে জানি না, তবে আমি গেলে পরে বৃহস্পতিবারে মাছ খাওয়া হতো, মাছ রান্না হতো। তারপরে এখন আর জানি না ওরা কী করে, বাবাও মারা গেছে আর আমিও আর যেতে পারি না, জানি না ওরা কী করে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো। ওই জন্য অনেকেই জিজ্ঞেস করে, কি বৃহস্পতিবারে মাছ খাও তোমরা? মা, আমি চুপচাপ থাকি, কারণ অত কথার উত্তর দেওয়ার দরকার কি। আপনাদেরকে বললাম, এই হচ্ছে আসল ব্যাপার। এই যে দেখুন গোবিন্দকে, এই যে আজকে এই ড্রেসটা পরিয়েছি, আর এই যে দেখুন অন্ন দিলাম আজকে। ওই যে আপনাদের বলছিলাম না, নিরামিষ যেদিন রান্না করি সেদিন ওকে খেতে দিতে মানে সুবিধাও আর ভালোও লাগে। কি করব বলুন, একা হাতে সব কাজ করতে হয় তো, পেরে উঠি না। আলাদা করে আবার ওর জন্য রান্না করব, সম্ভব হয়ে ওঠে না। সেই জন্যই দুধ ভাত দিয়ে ওকে রেখে দিই। আর যেদিন নিরামিষ রান্না হয় সেদিন দেখুন এই যে লাউ দিয়ে ডাল, আলু পোস্ত আর শাক ভাজা। বড়াটা দেওয়ার ইচ্ছা ছিল জানেন তো, কিন্তু বড়া সেই যে ব্যাটারটা সেটা আমি এঁটো করে ফেলেছি, নুন হয়েছে কিনা দেখে ফেলেছি, আর কি করে দেবো বলুন, সেই জন্য এটাই দিলাম। আর এই যে আজকে এই পোশাকটা পরিয়েছি দেখুন। এই যে ডাক্তার সাহেব এক্ষুনি এই জবা ফুলের মালাটা নিয়ে এলেন, পরিয়ে দিলাম। এই যে আমার কানাই। আর ওই যে সকালবেলায় লক্ষ্মী পুজো করেছিলাম, ঘট পেতেছিলাম, এই যে আপনাদের তখন তো দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিলাম আর কি একসাথে সবাই। ওই যে দেখুন, এই যে নিবেদন করলাম অন্ন এখনই। চলুন এবার আমরা খাওয়া দাওয়া সারি, ও ততক্ষণ গ্রহণ করুক। ইভিনিং তো 7:45 বাজে। তো ঠাকুরের সন্ধ্যা দেখানো, তারপরে গোপালকে শয়ন দেওয়া, তুলসী তলায় বাতি দেওয়া সবই হয়ে গেছে। চা জল খাবারও খেলাম এখানে বসে বসে একটুখানি। তো এক্ষুনি ডাক্তার সাহেব এসেছিলেন আর কি। পুজোর যেটুকু বাজার জোগাড় করার ছিল, কালকে তো সব কিছু পাইনি, ওই ধুতরা ফুল, তারপরে কাঁচা আম, তারপরে আকন্দ ফল, এগুলো না কালকে পাইনি। তো সেইগুলো বলে দিয়েছিলাম, আমি লিস্ট করে দিয়েছিলাম, সকালবেলায় বলছে লিস্ট করে দাও, আমারও তো মাথায় থাকবে না। তো লিস্ট করে দিয়েছিলাম, সেই সবগুলো এনে দিয়েছিল। এবারে দইটা আনা হয়নি, দইটা শেষ হয়ে গেছিলো। সে দইটা সন্ধ্যাবেলায় বেরিয়েছিল, তা সেই দই, দুধ, তারপরে কলা সমস্ত এনে দিয়ে গেল। আর ওই যে আমার কালকে জানেন তো, সেই মাসির কাছে যে বাজারে যে গেছিলাম না, সে আমার যে আনাজলি মাসি, তার কাছে গেছিলাম একটুখানি, ওর কাছে ব্যাস সে ধরে একদম গাদা গুচ্ছের আনাজ দিয়ে দিয়েছে, কথা শুনলোই না জানেন তো।
বলে কি না না তুমি আমার কাছ থেকে আজকে 2 মাস 3 মাস আনাজ নাও না, হবেই না। বলে আমি ব্যাগ নিয়ে আসিনি। বলে না ব্যাগ আনোনি তো কী হয়েছে, আমার কাছে আছে মা, বলে আনাজ পুড়ে দিল, বেশ অনেক আনাজ দিয়ে দিয়েছে। তো কি করব, আর নিয়ে এলাম, ডাক্তার সাহেবকে বললাম, বলে ঠিক আছে তাহলে আমার আর আনাজ আনার দরকার নেই, থাক তাহলে। তো ওই আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, আলু পেঁয়াজ তোর কাছে নেই, তা সেই সকাল থেকে তো সময় পাইনি, এই এখন এই যে আলু পেঁয়াজ আবার শশা সব এনে দিয়েছে। বলে গরমে শশা খাও, প্রচুর পরিমাণ শশা খাও, বলে আবার এনে দিয়েছে। কালকে আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, পুজোর বাজার টাজার সব জোগাড় করে দিয়েছে। এখন ডাক্তার সাহেব বলে কি যে আজকে থেকে যখন লেগে গেছে বলছো, তাহলে কালকে একদম সকাল সকাল উঠে চান করে পুজোটা করে ফেলবে, একদম দেরি করবে না। আর ওরকম বেলা অবধি উপোস করে থাকা, না খেয়ে থাকার কোনো দরকার নেই। বলে আমি যেন না দেখি যে বেলা হয়ে গেছে এখনও বাবার মাথায় জল ঢালা হয়নি। বলে একদম সকালবেলা উঠে বলে আমি কালকে বিছানা তুলে দেবো, তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে, তুমি চটপট ঘরটা ঝাঁট দিয়ে নিও, মাসি যখন আসবে তার জন্য সে 10:30 অবধি বসে থাকার দরকার নেই। বলে চটপট ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তুমি চান করতে চলে যাবে, তারপরে তোমার কাজের দিদি আসুক না, এসে ঠাকুর বাসন ধুয়ে দেবে, ডাব ছাড়িয়ে দেবে, সব করে দেবে, তুমি চট করে পুজোটা করে নেবে। একবারে বসবে আসনে, একদম শিব ঠাকুরের মাথায় জল ঢেলে উঠবে। কোনো রকম কোনো কালকে একদম যেন উপোস করে থাকা, না খেয়ে থাকা বেলা অবধি আমি যেন না দেখি। বলে চটপট পুজো করবে, করে কাজকর্ম গুছিয়ে রেডি হয়ে যাবে। ঠিক আছে। আর ওই নীলের বারের দিন আমি আবার একটু ষষ্ঠীর থানে ঠাকুর থানে জল ঢালি আর কি। তো সেটা এখন দেখি মা কখন ঠাকুর থান ধোয়াবে করবে, তারপরে তো বলে সে পরে দেখা যাবে, তুমি ঘরে আগে বাবার মাথায় জল ঢেলে পুজো সেরে কিছু খেয়ে নেবে। তো দেখা যাক তাহলে কি করা যায়। বলে যে প্রত্যেকবার ওই এত বেলা অবধি উপোস করে থাকো, জল ঢালো, ওইসব যেন আমি আর না দেখি। বলে এই তো বেলাবেলি আমি দুধ, তারপরে দই, তোমার যা যা দরকার সব তো এনে দিচ্ছি, ব্যাস তুমি তাহলে পুজোটা সেরে নেবে। তো দেখি কি করি। সকালবেলায় মানে কি বলুন তো, ইচ্ছা তো করে ভোর ভোর পুজোটা করি, কিন্তু সকালবেলা উঠলে পরে না মানে 50 গন্ডা কাজ, সকালবেলাতেই তো যত কাজ, চরকির মতো ঘুরতে থাকি জানেন তো, সত্যি কথা বলতে পুরো চরকির মতো ঘুরতে থাকি আমি। তো বলে সে যত কাজ আছে পড়ে থাক, আগে পুজোটা করে নেবে, নিয়ে সব কাজ করবে। তো দেখি কি করি, বলছে যখন তখন চেষ্টা করব ভোর ভোর পুজোটা করে নিতে। তো ঠিক আছে চলুন, হ্যাঁ একটুখানি ঘরে গিয়ে বসি, একটু কথা টথা বলি যিশুর সাথে। ডাক্তার সাহেব তো আবার বেরিয়ে গেলেন, তার কি কাজ আছে বলছে, আমি আসছি, একটু বাদে আসছি। আমাদের এখানে জানেন এই আজকের দিন থেকেই, কালকে নীলের বার তো, এই আজ থেকেই মানে ভীমার বাজারে আর ঢোকা যায় না কোনো রকমভাবে। এখানে কী হয় যেন বলুন তো, আমাদের এই যে ভীমা মায়ের মন্দির আছে না, তার যে কুণ্ড আছে, মায়ের যে কুণ্ড আছে, সেই কুণ্ডে ছেলে মেয়ে সবাই সেই কুণ্ডের জলে চান করবে, করে সেইখানে ঘট ভরবে, হ্যাঁ ভরে সেই বাঁক কাঁখে নিয়ে এবার সব জল ঢালতে যাবে তারকেশ্বর। এখান থেকে শেওড়াফুলি পর্যন্ত ট্রেনে যাবে ওই ভিজা কাপড়ে সব, তারপর সেখান থেকে নাকি তারকেশ্বর পর্যন্ত হেঁটে যাবে। সে মানে সে আজকে ওই যে ডাক্তার সাহেব বলছে, বলে ময়না থেকে সমস্ত আসছে, এত ভিড়, বলছে সে পিঁপড়ের মতো লোক, সে ঢোকা যাচ্ছে না। সত্যি ওখানে ভিড় হয়। আজকে দুপুরবেলায় ডাক্তার সাহেবের সঙ্গে গল্প হচ্ছিল, বলে তুমি দেখেছো? আমি বলি হ্যাঁ, তুমি সন্ধ্যাবেলা ওই রাস্তাটা দিয়ে একবার আসবে, বলে এখন তো ফাঁকা। আমি বলি এখন ফাঁকা হোক। সে প্রচুর মানে মাটির কলসি টলসি সব নিয়ে সব বসবে সে বিক্রি করতে। তারপরে জানেন তো এই মানে গোটা রাস্তাটা জুড়ে একদম সেই কি বলে ওগুলোকে, ভান্ডারা বলে নাকি, মানে সে কেউ ফলমূল দিচ্ছে, মানে বিক্রি করছে না, দিচ্ছে। কেউ ফলমূল বিরাট একটা নৌকার মধ্যে কুচানো ফল নিয়ে বসেছে, তারপরে কেউ হচ্ছে লুচি ঘুগনি, কেউ লুচি আলুর দম, হ্যাঁ এরকম দিচ্ছে। সব ওই চান টান করে এসে ওই বাঁক কাঁধে নেওয়ার আগে সব ওইখানে খাবে। রাস্তার উপরে সব ছোট 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 মানে ছাউনি করে করে সব ওরকম বিতরণ হয় আর কি। সে আমি গেলে দেবে না, মানে যারা জল ঢালতে যাচ্ছে তাদের জন্যেই ওটা আর কি। তো আমি একবার গেছিলাম ভীমার বাজারে, কি একটা কারণে গেছিলাম, গিয়ে না সব দেখে এসেছিলাম। আর তিল ধারণের জায়গা নেই, সব মেয়েগুলো সব হাঁটুর উপর পর্যন্ত লাল পাড় সাদা শাড়ি পরবে, পরে ওই ভিজা কাপড়ে বাঁক কাঁধে নিয়ে, আর ছেলেগুলো সব ওই হাঁটুর উপর ধুতি পরবে আর হাত কাটা গেঞ্জি, সাদা গেঞ্জি দিয়ে বাঁক কাঁধে নিয়ে এবার ওই বাবার নাম করতে করতে সব যাবে খালি পায়ে।
আজকে আর ঢোকা যায় না, প্রচুর ভিড়। ওই তো ডাক্তার সাহেব আজকে গেছিলো ওখানে, বলছে আজকে বেরোনি, ভালো করেছো, তুমি ঠিকই বলেছিলে। আর পিঁপড়ের মতো ভিড়, বলে মায়ের মন্দিরে তো ঢোকাই যাচ্ছে না। সব ওই মায়ের মন্দিরে না কাল থেকে এসে সব মায়ের মন্দিরে শুয়ে থাকবে, বিশ্রাম নেবে। তারপরে মায়ের মন্দিরে তো বাথরুম টাথরুম সব করা আছে, সেইখানে সব চান টান করবে, করে তারপরে পুকুর বিকেলবেলায় মানে ওখানেই সব ওই যে মিষ্টির দোকান টোকানগুলো আছে ওইখানেই সব খাওয়া দাওয়া করবে সারাদিন করে টোরে। এবার বিকেলবেলা ওই কুণ্ডের জলে ডুব দিয়ে চান করবে, করে ওইখানে ঘট ভরবে, ভরে এবার বাঁক কাঁধে নিয়ে চললো। ওখানে খাওয়া দাওয়া করবে তার আগে। তো ওই পাপুদের একবার নেমন্তন্ন হয়েছিল, শিব পরিবার বলে ওদের মাস্টারের একটা সংস্থা আছে আর কি, সেখানে গেছিলো, দেখতে গেছিলো, নেমন্তন্ন করেছিল। তখন ওরা দুই ভাই মিলে গেছিলো, ওদের আবার অনেক খাওয়া দাওয়ার প্যাকেট করে দিয়েছিল। বলে মা দেখো স্যার না এই সমস্ত বিলোচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুড়ি ভর্তি করে সব বিলোচ্ছে। খুব সুন্দর লাগে দেখতে, জানেন তো। ঠাকুরের গান হচ্ছে চারিদিকে, ভিড় হোক, ভিড়ের মধ্যে না গেলেই হলো, কিন্তু দেখতে ভালো লাগে। রাস্তার উপরে ছোট 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 ছাউনি করেছে, কে কাটা ফলমূল বিতরণ করছে, কে মিষ্টি দিচ্ছে, কে লুচি তরকারি দিচ্ছে, সব বসে বসে খাচ্ছে। খেয়ে দে রেডি হয়ে এবার বাঁকটি কাঁধে নিয়ে, বাঁক কাঁধে নিয়ে নিলে তো আর খাওয়া যাবে না, নিয়ে এবার সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, সেই তারকেশ্বর। দেখতে খুব ভালো লাগে জানেন তো। আজকে থেকে যাবে, গিয়ে কালকে ভোরে বোধহয় জল ঢালবে। কষ্ট হয় ঠিকই, তবু ঠাকুরের নামে তো যায় সবাই। এটা ডাক্তার সাহেব তো বলছে, বলে সব সেজে গুজে কি সুন্দর মেয়েগুলো লাল পাড় সাদা শাড়ি পরে, ছেলেগুলো সব বাবার নাম করতে করতে হুল্লোড় করতে করতে যাচ্ছে। ভিড় হোক, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আমি বলি হ্যাঁ তাই। আজকে থেকে আর যাওয়া যাবে না, কালকে শেষ হবে নীলের বার, তারপর সব শান্ত হবে, বুঝলে। ও তারপরে তো আবার চড়ক আছে। আগে আগে ভীমার মন্দিরের কাছেই চড়কের খেলা হতো, তারপরে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে ওই নদীর ধারে ওইখানে পাঠিয়ে দিয়েছে। ওইখানে চড়কের মেলা হয়, ওখানেই চড়কের পূজা টুজা যা কিছু হয়, তারপরে সেই চড়কের খেলা ঠেলা কী সব হয় না, সেই সমস্ত সব ওই নদীর ধারে ওইখানে পাঠিয়ে দিয়েছে। আর মানে শহরের ভিতরে মায়ের মন্দিরের সামনে আর করেনি। এই হচ্ছে ব্যাপার। 10:30 বাজতে যায় জানেন, কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি, কারণ এবেলা আমার ছুটি। ওবেলায় যিশুকে সেই ডিম কষা বানাবে বলছিল, তখন তো দিনই বানাতে, তো সন্ধ্যাবেলায় ধরেছে মা আমি এবেলায় বানাবো, তো বানাও, আমার তো আর এবেলায় কোনো কাজ নেই। আর ডাক্তার সাহেব ছেলের জন্য তন্দুরি এনে দিয়েছে, খেতে চেয়েছিল সন্ধ্যাবেলায় বাপের কাছে ফোন করে, তা সেই তন্দুরি এনে দিয়ে আবার বেরিয়ে গেছিলো। তো ভালোই হয়েছে তাহলে, বানা, আমার আর এবেলায় তাহলে কষ্ট নেই, একটা বেলা একটু রেস্ট পেয়ে গেলাম আর কি। তো ওই যিশু বানাচ্ছে ডিম কষা, তো ওদের তন্দুরি আর ডিম কষা এই হচ্ছে ওদের রাতের খাবার। আর আমি একটু ছাতু খেয়ে নেবো, কারণ ওসব তো আমি আজকে খেতে পারবো না। তো আর কি, এই ঘুরে বেড়াচ্ছি, ডাক্তার সাহেব এক্ষুনি ঢুকলেন ঘরে, তার সঙ্গে গল্প করছি, এইসব আর কি। তো চলুন তাহলে আজকের মতন আপনাদের কাছ থেকেও এখানে আমি ছুটি নিয়ে নিলাম। কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।